মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে 2024-25 অর্থ বছরের জন্য বাজেট প্রণয়ন করেছিল বিগত সরকার। যদিও তাদের যে নীতিগুলো ছিল সেগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক নয় বলে সে সময়ে অর্থনীতিবিদরা মন্তব্য করেছিলেন এবং তারা যেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা নিয়েছিলেন তার থেকে অনেকটা পেছনে থেকেই বিগত সরকার ক্ষমতা ছেড়েছেন। সেই সাথে জুলাইয়ের রেকর্ড খাদ্য মূল্যস্ফীতিও দেখা গেছে। এছাড়া আজকে সপ্তাহের শুরুর দিনের লেনদেনে পুঁজিবাজারে বড় ধরনের পতন দেখা গেছে। এসব নিয়ে বিস্তারিত জানাবো। আরও থাকছে বন্দর হাটের খবর। সপ্তাহ শুরুর বৌনি আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি তানজিম শাফিন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে লক্ষ্যমাত্রা ছিল সেটাই ছিল 2024-25 অর্থ বছরের জন্য 6.5%, কিন্তু গত সরকার জুলাই মাস শেষে আসলে আগস্টের প্রথম সপ্তাহে ক্ষমতার থেকে পদত্যাগ করে। আর সেখানে আমরা দেখেছি যে তারা জুলাই মাসের মূল্যস্ফীতি নিয়ে গিয়েছিল 11%-এর বেশিতে। 11.66% মূল্যস্ফীতি দেখা গেছে জুলাই মাসে। জানুয়ারি মাস থেকে যেই মূল্যস্ফীতি ছিল আমরা দেখছি যে জানুয়ারি মাসে 9.86% মূল্যস্ফীতি, ফেব্রুয়ারি মাসে কিছুটা কমে আসে, মার্চ মাসে 9.81% পৌঁছে, এপ্রিল মাসে 9.74, মে মাসে 9.89, জুন মাসে 9.72 এবং জুলাই মাসে সেটি পৌঁছেছে 11.66%। পাশাপাশি জানিয়ে রাখি বেড়েছে খাদ্য মূল্যস্ফীতিও। খাদ্য মূল্যস্ফীতি পৌঁছেছে 14.10%, যেটি গত 13 বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে 2011 সালে মূল্যস্ফীতি, খাদ্য মূল্যস্ফীতি এর চেয়ে বেশি ছিল এবং সার্বিক মূল্যস্ফীতি এর চেয়ে বেশি ছিল। সে সময় 11.97% ছিল সার্বিক মূল্যস্ফীতি, যেটি এখন 11.66% আছে। এখান থেকে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ থাকবে এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নিয়ে আসা। আমরা একটু খাদ্য বহির্ভূত পণ্যের যে মূল্যস্ফীতি সেটিও দেখে নিতে চাই, যেখানে রয়েছে বিভিন্ন পণ্য, যার মধ্যে বিভিন্ন শিল্পও রয়েছে। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি জুলাই মাসে 9.68% পৌঁছেছে, যেটিও 9.15% ছিল জুন মাসে, মে মাসে ছিল 9.19%, এপ্রিল মাসে ছিল 9.34%, অর্থাৎ সারা বছর। তবে এই বছরের যে শেষের 3 মাস আমরা যদি দেখি যে জুলাই মাস, এপ্রিল মাস থেকে শুরু করে এই এপ্রিল, মে, জুন, জুলাই এই 4 মাসে আমরা দেখেছি যে মূল্যস্ফীতি বাড়াতে খাদ্য বহির্ভূত পণ্যের চেয়ে খাদ্য পণ্যের ভূমিকা বেশি ছিল। এবারে আমরা দেখে নিতে চাই যে জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয়ার পর থেকে আইন শৃঙ্খলা বাহিনী পুনরায় মাঠে নামতে শুরু করলেও এখনও পুরো দমে সব জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান নেই, যে কারণে টাকা পরিবহনের ক্ষেত্রে, অর্থাৎ ব্যাংক থেকে শাখা ব্যাংকে টাকা পরিবহনের ক্ষেত্রে কিছুটা নিরাপত্তা শঙ্কা রয়েছে, যে কারণেই টাকা উত্তোলন নিয়ন্ত্রণ করা হচ্ছে। গত সপ্তাহে 2 লাখ টাকা পর্যন্ত তোলা যেত একটি অ্যাকাউন্ট বা একটি হিসাব থেকে। এই সপ্তাহে সেটি কিছুটা বাড়ানো হয়েছে, 1 লাখ টাকা বাড়িয়ে 3 লাখ টাকা করা হয়েছে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার যেদিন শপথ গ্রহণ করেন প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা, সেই দিনেও আমরা দেখেছি যে সেদিন সর্বোচ্চ 1 লাখ টাকা তোলার নিয়ম করা হয়েছিল। এই যে ধীরে ধীরে টাকা তোলার যেই পরিমাণ বা সীমা সেটি বাড়ানো হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনাটি মূলত ব্যবস্থাপনা পরিচালকদের সভা থেকে নির্ধারণ করা হয় এবং গতকাল রাতে এই বিষয়ে আবারও একটি চিঠি দেওয়া হয়েছে শাখা ব্যাংকগুলোকে বা তফসিলি ব্যাংকগুলোকে, যেখানে জানানো হয়েছে যে নিরাপত্তার কারণে সীমিত থাকছে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলন। একদিনে চেকের মাধ্যমে নগদ 3 লাখ টাকার বেশি তোলা যাবে না। গত সপ্তাহের তুলনায় সীমা বাড়ানো হয় 1 লাখ টাকা। হিসাব থেকে বা ডিজিটাল লেনদেনে যে কোনো পরিমাণ অর্থ স্থানান্তর করা যাবে, অর্থাৎ টাকা স্থানান্তরের ক্ষেত্রে কোনো ধরনের বিধিনিষেধ থাকছে না। 18 আগস্ট থেকে চলতি সপ্তাহে এই নির্দেশনা কার্যকর থাকবে। বলা হয়েছে যে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্তই এই নির্দেশনা কার্যকর থাকবে। বিরতির পর দেখছেন বৌনি। গত সপ্তাহে পুঁজিবাজারের দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে 3 দিন পতন এবং 2 দিনের উত্থান দেখা গেছে। আজকে সপ্তাহের প্রথম দিনের লেনদেনে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম 3 ঘন্টায় পুঁজিবাজারের সূচক কমেছে 2% বেশি, যেখানে
প্রায় 93% প্রতিষ্ঠানের শেয়ার দর হারিয়েছে। আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে বিস্তারিত দেখে নিতে চাই। 135.98 পয়েন্ট কমেছে এখন পর্যন্ত প্রধান সূচক, দাঁড়িয়েছে 5767.86 পয়েন্টে। এছাড়া ডিএসসির সরিয়া সূচক 29.85 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 1234.86 পয়েন্টে, এটিও 2% বেশি কমেছে। DS30 ভালো ভিত্তির 30 প্রতিষ্ঠান নিয়ে গঠিত এই সূচকটিও 55 পয়েন্ট হারিয়েছে, দাঁড়িয়েছে 2123.60 পয়েন্টে। এখন পর্যন্ত লেনদেন হয়েছে 400 কোটি টাকা, যেটি গত সপ্তাহের প্রায় অর্ধেক, গত সপ্তাহের শেষ দিনের অর্ধেক লেনদেন হয়েছে। 400 কোটি টাকার লেনদেন হয়েছে, অর্থাৎ 50% লেনদেন কমেছে সপ্তাহ শুরুর দিনে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 368টি প্রতিষ্ঠানের শেয়ার দর হারিয়েছে, দর বেড়েছে 14টি প্রতিষ্ঠানের শেয়ার এবং দর অপরিবর্তিত আছে 13টি প্রতিষ্ঠানের শেয়ারের। গত সপ্তাহের প্রথম কয়েকদিন 2000 কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে। এরপরে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারে আমরা দেখেছি যে 1000 কোটি টাকার নিচে লেনদেন নেমে এসেছে। এই সপ্তাহে 500 কোটি টাকার নিচে এখনো পর্যন্ত লেনদেন হয়েছে। আসলে আরও কিছুটা সময় বাকি আছে, 1 ঘন্টার সময় লেনদেনের এখনো বাকি আছে। এরপরে আজকের দিনের লেনদেনের পরিপূর্ণ তথ্যটি যাওয়া যাবে। জানি যে শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রধানের পদটি ছেড়ে দেওয়ার পরে সেখানে আসলে নতুন বিএসইসি চেয়ারম্যান নিয়োগের জন্য চেষ্টা চলছে। তবে সেই পদটি যাকে প্রথমত অনুরোধ করা হয়েছিল, মাসরুর রিয়াজ, তিনি অর্থনীতিবিদ, তিনি সেই পদটি গ্রহণ করবেন না বা করতে পারবেন না বলে অপারগতা তিনি স্বীকার করে নিয়েছেন। এরপরে আজকে আমরা দেখতে পাচ্ছি যে বাজারে একটা প্রভাব রয়েছে, যেহেতু নিয়ন্ত্রণকারী সংস্থার শীর্ষ পদটি খালি রয়েছে, সে কারণে বাজারে কিছুটা অনাস্থা তৈরি হতে পারে বলে বিশ্লেষকরা আমাদেরকে জানিয়েছেন। এবারে আমরা দেখে নিতে চাই যে এই চলতি সপ্তাহে যেসব পর্ষদ সভা রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের, সেগুলোর যে তথ্যাদি আমাদের কাছে রয়েছে। চলতি সপ্তাহে পর্ষদ সভা রয়েছে ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এবং রয়েছে বিমা খাতের সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডেরও, এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, অর্থাৎ বিমা খাতের 4টি প্রতিষ্ঠানের পর্ষদ সভা রয়েছে চলতি সপ্তাহে। প্রতি সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ঢাকায় অবস্থানরত কূটনীতিকদের ব্রিফ করছেন, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছে সেখানে। উনি বলেছেন যে বাংলাদেশ যতগুলো ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট করেছে বা যতগুলো ইন্টারন্যাশনাল লিগ্যাল অব্লিগেশন আছে সবগুলো ফুলফিল করবে। উনি এথনিক মাইনরিটির পুরোপুরি তাদের প্রোটেকশন, তাদের হিউম্যান রাইটসের পুরো প্রোটেকশনের কথা বলেছেন, যে এটা তারা প্লেজ বাউন্ড এদের এটা প্রোটেকশনের জন্য। উনি রোহিঙ্গা ইউএন সহ গ্লোবাল এজেন্সি এবং আমাদের যারা ওয়েস্টার্ন পার্টনার বা আমাদের যারা বিদেশে তাদের সাহায্য চেয়েছেন রোহিঙ্গা হিউম্যানিটারিয়ান যে এটা যাতে কন্টিনিউ করা হয়। এবং উনি বলেছেন যে ওনাদের থাকবে, যে এমফাসিস থাকবে যে রোহিঙ্গা ইভেনচুয়াল রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন, যাতে ওরা ফুল ডিগনিটি, ওদের পুরো রাইটসটা প্রোটেক্ট করে যেন ওরা ওদের দেশে ফিরে যেতে পারে। আমার মনে হয় এই ছিল। উনি আবারও বলেছেন যে উনি চান বাংলাদেশ একটা পভার্টি ফ্রি এবং একটা প্রসপেরাস বাংলাদেশ হিসেবে এমার্জ করুক। থ্যাংক ইউ। আর ইকোনমিক ক্ষেত্রে উনি বলেছেন যে উনি যেটা ইনহেরিট করেছেন পুরো একটা কমপ্লিট মেস ছিল। তো উনি আপনারা দেখেছেন যে ওনার এখন এমফাসিস হচ্ছে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি ইনশোর করা। এবং আপনারা দেখেছেন যে ডক্টর সালিউদ্দিন এসছেন, উনি ফর্মার খুবই রেসপেক্টেড ফর্মার গভর্নর, উনি ফিনান্স অ্যাডভাইজার এসছেন। তারপরে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর, উনি খুবই রেসপেক্টেড, যিনি আহসান মনসুর, উনি
অনেক অনেক বছর IMF এর খুবই সিনিয়র পজিশনে ছিলেন। তো উনি ইকোনমিক এবং উনি বলেছেন যে কোনো ধরনের সাপ্লাই চেন, আমরা ক্লদিংয়ে, গ্লোবাল ক্লদিং আপনারা জানেন বাংলাদেশ ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট গার্মেন্ট এক্সপোর্টার। উনি বলেছেন যে গ্লোবাল ক্লদিং সাপ্লাই চেনের আমরা একটা কি প্লেয়ার, এইখানে কোনো ডিসরাপশন টলারেট করা হবে না, কোনো ধরনের কোনো ডিসরাপশন। ওনার একটা ক্লিয়ার এটা মেসেজ। বন্দরের লক্ষ্যমাত্রার তুলনায় অধিক পরিমাণে আয় হয়েছে মোংলা বন্দরে, সেই বিষয়ে বিস্তারিত জানাতে সহকর্মী তরিকুল ইসলাম যুক্ত হচ্ছেন। তরিকুল, জানাবেন যে কত কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে, পাশাপাশি এই যে রাজস্ব বাড়লো এর পিছনে কি কি উদ্যোগ কাজ করেছে? শাফিন, মূলত মোংলা বন্দরকে ঘিরে যে নতুন নতুন এবং আধুনিক যে চিন্তা ভাবনা বন্দর কর্তৃপক্ষ নিয়েছে তারই ফলপ্রসূ হিসেবে কিন্তু গত কয়েক বছর ধরে ধারাবাহিকতায় এখানকার প্রবৃদ্ধি বা এখানকার যে রাজস্ব আয় সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা গত 2022-23 অর্থ বছরে যদি আমরা একটু পরিসংখ্যান দেখি যে 302 কোটি টাকা এখানে বন্দর দিয়ে আয় হয়েছিল, সেটি কিন্তু 2023-24 অর্থ বছরে 319 কোটি টাকা এসে পৌঁছেছে, অর্থাৎ 17 কোটি টাকা বেশি এখানে প্রবৃদ্ধি হয়েছে। আর একটা বিষয় বলে রাখি যে এখানকার উন্নয়ন যে 5টি প্রকল্প রয়েছে চলমান, এই প্রকল্পগুলোর সাথে কিন্তু এই বন্দরের আগামীর প্রবৃদ্ধিও কিন্তু নির্ভরশীল। যেমন আমরা যেটি এখানে এসে দেখেছি যে এখানকার 5টি উন্নয়ন প্রকল্পের মধ্যে এখানকার জেটি সম্প্রসারণ, এখানকার ইনার বা ড্রেজিং সেটি কিন্তু চলমান রয়েছে। এছাড়া আরও কয়েকটি প্রকল্প যদি শেষ হয় আগামী অর্থ বছরে, তাহলে এই বন্দর দিয়ে কিন্তু আরও 100 কোটি টাকা বেশি উপার্জন করা সম্ভব হবে। তো বন্দর কর্তৃপক্ষের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা আমরা যদি বন্দর কর্তৃপক্ষের কাছে জেনেছি, এই দীর্ঘমেয়াদীর পরিকল্পনাগুলো বাস্তবায়ন হলেই কিন্তু ধীরে ধীরে এটি বন্দর আগামী 5 বছর পরে এটি 1000 কোটি টাকায় রাজস্ব আদায় পৌঁছাবে। আর আরেকটি কথা বলে রাখি যে এই বন্দর দিয়ে গত 2022-23 অর্থ বছরে 99 লক্ষ মেট্রিক টন কার্গো হ্যান্ডেলিং হয়েছে, সেটি কিন্তু 2023-24 অর্থ বছরে এসে 109 লক্ষ মেট্রিক টন কার্গো হ্যান্ডেলিং হয়েছে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে এখানকার বন্দরের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং এখানকার বন্দরের পরিকল্পনাগুলো ধীরে ধীরে বাস্তবায়ন হচ্ছে। সব মিলিয়ে শাফিন, এই ছিল আমার কাছে মোংলা বন্দর থেকে এখানকার যে বর্তমান অবস্থা এবং বন্দরের উন্নয়ন কার্যক্রমের যে তথ্য তার সর্বশেষ। তরিকুল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী তরিকুল ইসলাম যুক্ত হয়েছিলেন মোংলা বন্দর থেকে। নেত্রকোনার হাটে বেড়েছে ধানের বেচা কেনার, সপ্তাহ ব্যবধানে মন প্রতি দাম কমেছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। বাজারে চিকন ধান বিক্রি হচ্ছে 1320 টাকায় আর মোটা ধান বিক্রি হচ্ছে 1150 টাকায়। এ নিয়ে জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হবেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল। এবং রিফাত, জানাবেন যে ধানের দাম কমা নিয়ে চাষিরা কি বলছেন, তারা সন্তুষ্ট কিনা? শাফিন, আপনি যেমনটা বললেন, আসলে নেত্রকোনা জেলার অন্যতম বড় যে ধানের বাজার, সেই দুর্গাপুরে কিন্তু সপ্তাহের ব্যবধানে কিন্তু মন প্রতি ধানে কিন্তু 50 থেকে 100 টাকা পর্যন্ত কিন্তু দাম কমেছে। মূলত গত সপ্তাহে চিকন যে ধান রয়েছে সে ধান কিন্তু 1400 টাকা মন প্রতি বিক্রি হয়েছে, সে ধান কমে কিন্তু এখন 1320 টাকা দরে মন প্রতি বিক্রি হচ্ছে এবং মোটা ধান বিক্রি হচ্ছে 1150 টাকা দরে। মূলত যারা মুকামদার রয়েছেন বা ব্যবসায়ী রয়েছেন তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে মুকামে সরবরাহ বাড়ার কারণেই কিন্তু আসলে ধানের একটু দাম কমেছে। তবে আমরা চাষিদের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন আসলে তাদের যে চাহিদা আসলে মন প্রতি গত মাসেও আসলে যদি বলি, গত মাসেও কিন্তু ধানের দাম কিন্তু 1200 থেকে 1100 টাকার মধ্যে ছিল। এই ধান কিন্তু 1300 টাকার উপরে যাওয়ার কারণে কিন্তু কৃষকদের লাভের অঙ্কই কিন্তু তারা পাচ্ছিলেন। বিশেষ করে যখন 1400 টাকা হলো তারা কিন্তু অতিরিক্ত লাভ করছিলেন। এখন যেহেতু একটু দাম কমেছে, এতে করে কিন্তু কৃষকরা এখন কিন্তু একটু সন্তুষ্ট রয়েছেন, যেহেতু তাদের যে ন্যায্য চাহিদা সেই ন্যায্য চাহিদা কিন্তু এখন রয়েছে। তো এই মানে ব্যবসায়ীরা বলছেন যদি এই দাম অব্যাহত থাকে তাহলে ধানের কেনা বেচাও কিন্তু আরো বাড়বে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনার দুর্গাপুরের ধানের হাট থেকে সর্বশেষ। শাফিন।
সহকর্মী রিফাত আহমেদ রাসেল যুক্ত হয়েছিলেন নেত্রকোনা থেকে। সপ্তাহের প্রতি রোববার সাতক্ষীরার পারুলিয়ায় বসে গরু ছাগলের হাট। এই অঞ্চলের সবচেয়ে বড় গরু ছাগলের হাটের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, জানাবেন যে বৈরী আবহাওয়ায় হাটের চিত্র কেমন? প্রতি সপ্তাহে রবিবারে কিন্তু এই যে পারুলিয়া গরু হাট এটি বসে, কিন্তু এবারের যে হাট, আজকের যে হাট, এখানে এসে আমরা দেখেছি গরু ছাগলের পরিমাণ কিন্তু এখানে অনেকটাই কম। একই সাথে বেচা বিক্রিও কিন্তু কমেছে। শুধু এখানে গরু ছাগলই নয়, অন্যান্য সামগ্রীও কিন্তু এখানে পাওয়া যায়। কৃষি সামগ্রী, মাছ ধরার বিভিন্ন সামগ্রী, এছাড়া বিভিন্ন খাদ্য সামগ্রীও কিন্তু এখানে বিক্রি হয় স্বল্প দামে। মূলত ক্রেতারা যারা আসেন এখানে, নিম্ন আয়ের ক্রেতারা, তারা মূলত এই হাটে বাজার করতে আসেন এবং প্রতি সপ্তাহে তারা এই সাপ্তাহিক যে বাজারটি এই উপকূলীয় অঞ্চলে তারা কিন্তু এখান থেকে ক্রয় করে নিয়ে যান। তো এই হাটটি এই সাতক্ষীরার দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় পশুর হাট এবং এখানে এই অঞ্চলের থেকে প্রায় 5টি উপজেলার বিভিন্ন এলাকা থেকে কিন্তু এখানে পশু কেনা বিক্রি করতে আসেন ক্রেতা বিক্রেতারা। প্রতি সপ্তাহে কিন্তু কয়েক কোটি টাকার পশু এখানে কেনা বিক্রি হয়। কিন্তু আজকে এসে যেটি দেখছি, এখানে পশুর সংখ্যা একেবারে কম এসেছে। একই সাথে বাজারে যে সমস্ত মানুষ আসছেন তারাও কিন্তু কম আসছেন। তো সব মিলে এই ছিল আমার কাছে সাতক্ষীরা পারুলিয়া হাট থেকে সবশেষ তথ্য। সহকর্মী আহসান রাজীব যুক্ত হয়েছিলেন সাতক্ষীরা থেকে। শেষ করছি বৌনির আয়োজন। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে দেখতে youtube.com/c/ekhon tv।